স্বাগত দেশ টেলিভিশনের ঈদের বিশেষ অনুষ্ঠান ভাইয়া হাউজিংয়ে নিবেদিত যে কথা রূপকথা নয়, পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা দেশের বরেণ্য ব্যক্তিত্ব এবং তাদের দৈনন্দিন জীবন আচরণ এবং তাদের কাজের পেছনের সাফল্যের গল্পগুলো এবং তাদের সাফল্যের পেছনে যে গল্পগুলো আছে সেই গল্পগুলো তুলে ধরবার চেষ্টা করি। আজকে আমাদের সঙ্গে আছেন দেশ বরেণ্য রাজনীতিবিদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আমিনুল হক। দর্শক, আপনারা জানেন যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী হবার আগে তাকে সবাই যে নামে চিনেন, যেভাবে চিনেন, তাকে দেশ এবং দেশের বাইরের মানুষ জানেন দেশের এ যাবৎকালের সেরা গোলরক্ষক হিসেবে। মাননীয় প্রতিমন্ত্রী, আপনাকে স্বাগত। সেই সঙ্গে ঈদ মোবারক এবং ঈদের শুভেচ্ছা। আপনাকেও ঈদ মোবারক এবং আমার দেশের সকল দর্শক এবং যারা আমাদের নেতৃবৃন্দ রয়েছেন দেশের সাধারণ মানুষ সবাইকে ঈদ মোবারক। মাননীয় প্রতিমন্ত্রী, একটু যেহেতু ঈদের অনুষ্ঠান এবং ঈদের গল্প দিয়ে আমরা একটু শুরু করতে চাই। এখন প্রতিমন্ত্রী হিসেবে ঈদের দিনটি আসলে কেমন কাটে? ছোটবেলার দিনগুলোই ভালো ছিল। আমাদের ছোটবেলার ঈদগুলো অনেক মজার ছিল। ছোটবেলার যে সময়টা আমরা পার করেছি সেই সময়টা আসলে কখনোই আর ফিরে আসবে না। বাট ছোটবেলার এখন আমাদের সন্তানদেরকে দেখে আমরা সেই আগের দিনের কথাগুলো মনে পড়ে যায়। আমাদের সন্তানদের ঈদের আনন্দে এখন আমরা আনন্দিত হই। এখন যেহেতু একটি দায়িত্বশীল জায়গায় রয়েছি, সেক্ষেত্রে দায়িত্বগুলো অনেক বেশি আমার, এবং আমি চেষ্টা করছি যে আমার নিজ নির্বাচনী এলাকার ঢাকা 16 আসনের সকল নেতা কর্মী যারা রয়েছে তাদের সাথে আমার যারা এলাকার সাধারণ মানুষ রয়েছে সবার সাথেই একসাথে যাতে ঈদ উদযাপন করতে পারি এবং পবিত্র ঈদুল আজহার যেই আল্লাহর প্রতি যে সন্তুষ্টি লাভের জন্য যে কোরবানি দেওয়া হয়, আমাদের প্রত্যেকটি মানুষ যাতে সেই ঈদটুকু যাতে সুন্দরভাবে উদযাপন করতে পারে। সবচেয়ে যেই বড় যে বিষয়টি সেটি হচ্ছে যে আমাদের যে ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের যে তরুণ প্রজন্ম, আমাদের যারা যুব রয়েছে, যুব নারী রয়েছে, আমরা চাই তাদের মাধ্যমে এই দেশ অনেক দূর এগিয়ে যাবে। আমরা যাতে এই দেশের ভিতরে সকলের ঐক্যবদ্ধ সমন্বয়ে যাতে আমরা একটি শান্তিপূর্ণ সমাজ ব্যবস্থা, একটি মানবিক বাংলাদেশ গড়তে পারি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে। আপনি যেটা বলছিলেন যে ছোটবেলার ঈদ অনেক মজার, ছেলেমেয়েরা সেটা উপভোগ করছে, একটু যদি আপনার কাছে জানতে চাই ছোটবেলার ঈদটা আসলে কোনো মজার স্মৃতি, বিশেষ করে কোরবানি ঈদকে ঘিরে যদি একটু মজার স্মৃতি আপনি বলতেন। আসলে আমাদের দেশের প্রেক্ষাপটে বা আমরা যখন পরিবার থেকে বড় হয়েছি তখন আমাদের কিন্তু সেই কোরবানির ঈদের বলতে সেই গরুর হাটে গিয়ে যে গরু কেনার যে একটি আনন্দ, সেই আনন্দটি আসলে অন্যরকম একটি অনুভূতি আসলে কাজ করে। কারণ আমরা ছোটোবেলায় দেখেছি যে আমার বাবার সরকারি চাকরিজীবী ছিলেন, অনেক লিমিটেশন ছিল। গরুর হাটে গিয়ে যে গরু কেনার যেই মানে ভালো লাগার যে জায়গাটি, সেটি ছিল আসলে অত্যন্ত অন্যরকম একটি অনুভূতি যে আমি কিংবা আমার বড় ভাই কিংবা আমার আব্বা সহ আমরা যে গরুর হাটে গিয়ে গরু কিনে এবং রাস্তা দিয়ে যে আসে এবং রাস্তা দিয়ে আস্তে আস্তে দেখা যায় যে যেটি সবচেয়ে মজার একটি বিষয় যে সবাই জিজ্ঞেস করে দাম কত, দাম কত। তো এই যে একটি অন্যরকম একটি অনুভূতি কাজ করে আসলে। তো সেই ছোটোবেলার সেই কোরবানি ঈদের যে গরু কেনার যে মুহূর্তগুলো, সেটা আসলেই এখনো অনেক সময় পুলকিত করে। মন্ত্রী হিসেবে ছেলেদের সঙ্গে কি বাজারে যাওয়া হয় কিনা? ডেফিনেটলি এটা তো নিঃসন্দেহে। কারণ গরুর হাটে গিয়ে গরু কেনার সেই আনন্দটা আসলে আমি এখনো চেষ্টা করি উপভোগ করার জন্য। ব্যস্ততার জন্য হয়তোবা দেখা যায় যে হয়তোবা ঈদের আগের দিন কিংবা ঈদের একদিন আগে গিয়ে হয়তোবা যত দ্রুত গরুটা কিনে নিয়ে আসা যায়, আমি এটা কখনোই মিস করি না। আমি একদম ছোটোবেলা থেকেই বড় যতদিন বুঝতে শিখেছি, যতদিন ধরে গরুর হাটে গিয়েছি, কখনো গরুর হাটে যায়নি কোনো বছর এরকম কোনো ঘটনা আসলে এখন পর্যন্ত গত বছরের কথা বলেন বা এই ঈদের কথা বলেন, এখনো গরুর হাটে গিয়ে সেই গরু কেনার যে আনন্দটা, সেটা আসলে বাচ্চাদের সাথে, বিশেষ করে আমার ছেলে কিংবা আমার মেয়ে, আমার ছোট মেয়ে, তারা খুব এক্সাইটেড। স্পেশালি আমার ছেলে আসলে সে প্রতিদিনই মনে হচ্ছে যে গরুর হাটে যাচ্ছে, বিভিন্ন জায়গায় গিয়ে গরুর দাম দেখছে, কোনটা কিনবে, এই ধরনের একটু অন্যরকম আসলে এই বয়সে ওরা যেই আনন্দটা করে সেটা আমরাও ছোটোবেলায় আসলে করে এসেছি। সো গরুর হাটে যাওয়ার বিষয়টি আমি কখনোই মিস করি না। রাজনীতিবিদ হয়ে ওঠবার আগেও আপনাকে যেভাবে মানুষ চিনত সেটা বা চিনে এখনও, সেটা হচ্ছে এ যাবৎকালের সেরা গোলরক্ষক হিসাবে এবং একজন পেশাদার ফুটবলার হিসেবে মানুষ মনে রেখেছে আপনার সেই সময়কার যে খেলার যে স্মৃতিগুলো মানুষ এখনও মুখে মুখে বলে। তো এই যে আপনার খেলার জীবন, এই জীবনের যদি অভিজ্ঞতাগুলো একটু শুনতে চাই, বা খেলার প্রতি আপনার নেশা কোথা থেকে শুরু হলো যদি একটু বলতেন।
ওয়েল আসলে আমার মেজো ভাই তিনি বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলেছেন দীর্ঘদিন। আমার বড় ভাইকে দেখে আসলে আমার ফুটবলে আসা, এবং ফুটবলের আশাটা হচ্ছে একদম স্কুলে যখন চতুর্থ শ্রেণীতে পড়ি তখন থেকেই আমি এই এলাকায় বড় হয়েছি, পল্লবী রূপনগরে, এবং এই এলাকার প্রত্যেকটি খালি জায়গা বা খালি মাঠে সবসময় ছোটোবেলায় দৌড়ে বেরিয়েছি, খেলাধুলা করেছি। সো এই এলাকার যখন দেখা যায় যে ছোটোবেলায় কোনো ফুটবল ম্যাচ হতো তখন সবাই কিন্তু গোল করতে চায়, গোল পোস্টে কেউ দাঁড়াতে চায় না। সো তো ওই সবার ভিতরে যে ছোট থাকে তাকেই বলে যে তুমি গোল পোস্টে দাঁড়াও। বেসিক্যালি আমার গোলকিপার হওয়ার গল্পটা এরকমই, যে সবাই গোল করতে গিয়েছে বাট আমি সবার ছোট ছিলাম, আমাকে গোল পোস্টে দাঁড় করিয়ে দিত। তো ওই গোল পোস্টে দাঁড় করানো থেকেই আসলে বাস্তবিক অর্থে গোলরক্ষক হওয়ার একটি স্বপ্ন, এবং পাশাপাশি আমাদের যে এমএসপিসিসি ক্লাব পল্লবী সিটি ক্লাবে রয়েছে সেখানেই আসলে ছোটবেলা থেকেই আমাদের কোচ ছিলেন ইমতিয়াজ ভাই, তার হাতে ট্রেনিংয়ের মাধ্যমে কিন্তু আসলে ফুটবলের প্রতি যে আকৃষ্ট বা ফুটবলার হওয়ার যে একটি স্বপ্ন, সেটি আসলে আমার পরিবার থেকে আমার মা, আমার বাবা এবং আমার ভাইরা স্পেশালি অনেক বেশি সাপোর্ট দিয়েছে। পরবর্তীতে যখন মোটামুটি ন্যাশনাল পর্যায়ে খেলছি, ক্লাব পর্যায়ে খেলছি, এবং দেখা গেছে যে আমার বিয়ের পরে আমার পরিবারের, আমার ওয়াইফ এবং আমার বাচ্চারাও যখন খেলাধুলা করেছি তখন অনেকভাবে ইন্সপায়ার করেছে। কারণ প্লেয়ারদের লাইফটাই তো একটু ডিফারেন্ট, একটু যে বিভিন্ন সময় আমাদের ন্যাশনাল টিমের জন্য বিকেএসপিতে ক্যাম্প করতে হতে, দেখা গেছে যে বছরের 6 মাসে বিকেএসপিতে থাকতে হতো। অনেক সময় আমরা ঈদের যে আনন্দ, সেই ঈদের আনন্দ হয়তো ঈদের দিনও আমরা ন্যাশনাল টিমের কোনো ম্যাচ খেলেছি কিংবা দেশের বাইরে ছিলাম। ঈদের নামাজটাও হয়তো বা বাসায় পরিবারের সাথে এসে পড়তে পারিনি, দেশের জন্য বা দেশের জন্য খেলার কারণে ওই খেলোয়াড়দের সাথে বাইরে ঈদের জামাত পড়তে হয়েছে। এভাবে আসলে খেলার সময়টাকে আমি এনজয় করেছি আলহামদুলিল্লাহ। চেষ্টা করেছি দেশের জন্য, দেশের মানুষের জন্য সর্বোচ্চটুকু দিয়ে খেলার জন্য। কতটুকু দিতে পেরেছি জানি না, বাট আমার জায়গা থেকে চেষ্টা করেছি। আমাদের সেরা সাফল্যের ভিতরে 99 সাব গেমসে আমরা গোল্ড মেডেল পেয়েছি। 2003 সালে আমাদের সাব ফুটবলে আমরা ঢাকার মাঠে চ্যাম্পিয়ন হয়েছি, এবং 2010-এ সর্বশেষ এখন পর্যন্ত যেটি বাংলাদেশের জন্য লাস্ট ট্রফি, সাব গেমসে আমরা গোল্ড মেডেল পেয়েছিলাম ঢাকায়। এই হচ্ছে আমাদের মোটামুটি আমার প্রায় দীর্ঘ 17 বছর মতো বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলেছি। মোহামেডান কিংবা আবাহনী কিংবা মুক্তিযোদ্ধা সংসদ সহ অনেক বড় বড় ক্লাবে দীর্ঘদিন খেলার সুযোগ হয়েছে, এবং এই দীর্ঘ ফুটবল ক্যারিয়ারে আমি বড় বড় ইনজুরিতেও পড়েছি অনেক। আচ্ছা, আমি জানতাম আপনি 6টি ইনজুরি। হ্যাঁ, 5টি ইনজুরি, আমার 5টি বড় অপারেশন করেও আমি আলহামদুলিল্লাহ ন্যাশনাল টিমে কন্টিনিউ করতে পেরেছিলাম। এই ইনজুরিগুলো যখন বড় বড় ইনজুরি হয়েছে তখন একজন কোচের কথা না বললেই না, যে জর্জ কোটান, তিনি একদম অ্যাকচুয়ালি বাবার মতো করে তিনি আমাকে নার্সিং করেছেন, প্র্যাকটিস করিয়েছেন। এটা আসলে কখনোই ভোলার না। বাট গত বছর 2 আগে তিনি এই পৃথিবীর মায়া ছেড়ে চলে গেছেন। তার প্রতি আসলে সবসময় আমি কৃতজ্ঞ থাকব। আপনি যেটা বলছিলেন যে গোলরক্ষক আসলে কেউ হতে চায় না, যখন সবার ছোট তাকে গোলরক্ষক, কিন্তু এক পর্যায়ে আপনি তো দেশের সবচেয়ে দামি গোলরক্ষক হিসেবেও খ্যাতি অর্জন করেছেন। তো সেই জায়গাটা যদি বলেন, এবং সাব গেমসের কথা আপনি নিজেও বলছিলেন, সেই সাব গেমস জয়ের কথা গল্প যদি একটু শোনাতেন। গোলরক্ষক জায়গাটি অত্যন্ত খুব সেন্সিটিভ একটি জায়গা আমি বলবো, কারণ এখানে ভুল করার কোনো সুযোগ নেই। কারণ একটি ভুল একটি গোল রিসিভ করতে হয়। তো সেই জায়গা থেকে আমাদের যারা গোলরক্ষক হিসেবে আমরা খেলি, আমাদের অনেক বেশি সতর্ক থাকতে হয়। কারণ স্ট্রাইকিং পজিশন, মিডফিল্ড কিংবা ডিফেন্সে ভুল করলে হয়তো এটা রিকভারি করা যায়, বাট গোলপোস্টে ভুল করলে দেখা যায় যে সেখান থেকে আসলে রিকভারি করাটা টাফ হয়ে যায়। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে অ্যাজ এ গোলরক্ষক হিসেবে দেশের জন্য খেলেছি, সেটাকে যেভাবে এনজয় করেছি, এবং দেশের জন্য, দেশের ফুটবলের জন্য এখন পর্যন্ত যে সেরা সাফল্যগুলো আছে, যে এটি একটি প্রাপ্তির একটি জায়গা, ভালো লাগার জায়গা, যে আমাদের হাত ধরে এখন পর্যন্ত আমাদের সাথে যখন আমাদের সমসাময়িক যারা খেলেছে আন্তর্জাতিকভাবে সেই রেজাল্টগুলো আমরা পেয়েছি। এখন বর্তমানে আমাদের ফুটবলের যে ক্রেজ বা যে একটি উন্মাদনা আমরা দেখছি, আলহামদুলিল্লাহ আশা করি যে সামনে যে সাফ ফুটবল হবে, আমি মনে করি যে বাংলাদেশের চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। এবং আমরা দীর্ঘ সেই 2010-এর পরে আমরা কোনো আন্তর্জাতিক পর্যায়ে কোনো ট্রফি পাইনি। সো আমরা আবার একটি ট্রফির অপেক্ষা রয়েছি। হোপ যে আল্লাহর রহমতে ভালো কিছু হবে ইনশাল্লাহ।
খেলোয়াড় জীবনের আশার কথা বলছিলেন এবং ভবিষ্যতের খেলোয়াড়দের যে বাংলাদেশের যে প্রত্যাশা, সেই প্রত্যাশার কথা যাই হোক, সেই প্রত্যাশার জায়গা থেকে একটু আপনার রাজনীতির জীবনে যদি আমরা ফিরে যেতে চাই। 2014 সালে আমি প্রথম বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে আমাদের প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছিলাম এবং সেই যোগদানের পর থেকে 5ই মার্চ 2014 সাল যোগদানের পর থেকে দীর্ঘ এই রাজনৈতিক জীবনে প্রায় স্বৈরাচারের পতন হওয়ার আগ দিন পর্যন্ত প্রতিটি মুহূর্তে কিন্তু আসলে আন্দোলন সংগ্রাম নির্যাতনের ভিতরে আমাদের কেটেছে। 5ই আগস্টের পরে দেশ এবং দেশের মানুষ যেভাবে স্বস্তি ফিরে পেয়েছে, ঠিক সেইভাবে আমরাও একটি স্বস্তির নিঃশ্বাস ফেলেছি যে বাংলাদেশ এখন একটি স্বৈরাচার মুক্ত হয়েছে। আমি অত্যন্ত কৃতজ্ঞ যে জিয়া পরিবারের কাছে, আমাদের প্রয়াত দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আমাদের মাননীয় চেয়ারম্যান বর্তমান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে, যে তিনি এই দীর্ঘ পথ চলায় আমার প্রতি যে আস্থা, যে বিশ্বাস রেখেছেন, আমি চাই সেই আস্থা বিশ্বাস ধরে রেখে ভবিষ্যতেও যাতে এই দেশের জন্য, এই দেশের মানুষের জন্য, বাংলাদেশের গণতন্ত্রের জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে কর্মপরিকল্পনা রয়েছে, এবং আমি অ্যাজ এ যুব এবং ক্রীড়ামন্ত্রী হিসেবে আমার ভবিষ্যৎ স্পোর্টসের জন্য আমাদের যা যা করণীয় রয়েছে এবং যেই পদক্ষেপগুলো আমরা হাতে নিয়েছি, সেই পদক্ষেপগুলো ইনশাআল্লাহ বাস্তবায়ন করতে পারলে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একটি আমূল পরিবর্তন আসবে বলে আমি বিশ্বাস করি। আপনার এই দেশের ক্রীড়াঙ্গন নিয়ে যে স্বপ্নের কথা শুনছিলাম, বিএনপির যে নির্বাচনী ইশতেহার ছিল, সেই ইশতেহারে আমরা দেখেছি খেলাধুলাকে পেশা হিসেবে নেবার, এবং সেই স্টেপ কিন্তু আমরা ইতিমধ্যে দেখেছি যে মানে প্রধানমন্ত্রী নিচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের এই যে স্পোর্টস নিয়ে যে তার যে ভাবনা, যে চিন্তা, এবং তিনি বাংলাদেশের স্পোর্টসকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন, এবং সেই গুরুত্বর আলোকেই কিন্তু আমাদের যে দেশ গড়ার পরিকল্পনার ভিতরে অন্যতম ছিল আমাদের খেলাধুলা, এবং সেই খেলাধুলার আমরা ইতিমধ্যে জাতীয়ভাবে স্বীকৃতি বাবদ, আমরা পেশাগত স্বীকৃতি বাবদ আমরা ক্রীড়া ভাতা কার্যক্রম ইতিমধ্যে শুরু করেছি, আমরা ক্রীড়া কার্ড আমরা প্রদান করেছি, এবং আমাদের ইতিমধ্যে প্রায় 300 জন খেলোয়াড়দেরকে আমরা পেশাগত স্বীকৃতি বাবদ ক্রীড়া কার্ড এবং ক্রীড়া ভাতা প্রদান করেছি, এবং আমরা পর্যায়ক্রমে আমরা আশা করছি যে জুনের পরে ইনশাল্লাহ আমরা প্রায় 500 জনায় আমরা উত্তীর্ণ করব, এবং এভাবে আমরা পর্যায়ক্রমে দেখব যে ইনশাল্লাহ আমাদের যত ক্রীড়াবিদরা এখানে অন্তর্ভুক্ত হবে, আমি বিশ্বাস করি যে আমাদের খেলোয়াড়দের ভিতরে পেশাদারিত্বর যে মনোভাবটা সেটা আরও বেশি সুদৃঢ় হবে, এবং নিচ থেকে একদম তরুণ থেকে তৃণমূল থেকে খেলোয়াড়রা অনেক বেশি আগ্রহ বা স্বপ্ন তাদের ভিতরে গড়ে উঠবে যে তারাও যাতে সরকারের যেই পেশাগত স্বীকৃতি বাবদ যে ক্রীড়া ভাতা বা ক্রীড়া কার্ড সেটি তারা যাতে পায়। তো এতে হবে কি, নিচে থেকে একটি কম্পিটিশন, একটি উৎসাহ উদ্দীপনা তৈরি হবে যে না, আমাকেও সেই পেশাগত স্বীকৃতি বাবদ আমি সেই ক্রীড়া ভাতার অন্তর্ভুক্ত হতে চাই। এবং দ্বিতীয়ত হচ্ছে যে আমাদের সিলেট থেকে নতুন করে স্পোর্টস আমরা ইতিমধ্যে শুরু করেছি, এবং আমরা জাস্ট 3 মাসের ভিতরেই আমরা দেশ পরিচালনার যে দায়িত্ব পেয়েছি, এর ভিতরেই আমরা স্বল্প সময়ের ভিতরে প্রায় আমরা 1,72,000-এর উপরে আমাদের অনলাইনে রেজিস্ট্রেশন হয়েছে। 12 থেকে 14 বছরের কিশোর কিশোরীরা তাতে অংশগ্রহণ করেছে, এবং তার ভিতরে সবচেয়ে ভালো যে দিকটি, যেটি আশার আলো আমি মনে করি, যে আমাদের কিশোরীরাও তারা প্রায় 47,000-এর উপরে রেজিস্ট্রেশন করেছে। তার মানে আমাদের ছেলেদের সাথে সমান তালে আমাদের মেয়েরাও খেলাধুলাকে পছন্দ করছে, তার পরিবার থেকে সাপোর্ট দিচ্ছে, এবং আমরাও চাই যে ছেলেদের সাথে মেয়েরাও যাতে সমানভাবে খেলাধুলার সাথে জড়িত হওয়ার মাধ্যমে আমাদের যে সমাজ ব্যবস্থার যে গুণগত পরিবর্তন আমরা আনতে চাই। বিশেষ করে আমরা সুস্থভাবে আমরা একটি জাতি গড়ে তুলতে চাই। আমরা আমাদের ডিভাইসের যে আসক্তি রয়েছে, আমাদের ছোট ছোট বাচ্চাদের সেই আসক্তি থেকে আমরা দূরে রাখতে চাই। পাশাপাশি সর্বোপরি আমরা একটি মাদকমুক্ত সমাজ করতে চাই। আমরা আমাদের যে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় আমরা গুণগত পরিবর্তন আনতে চাই এই স্পোর্টসের মাধ্যমে। আমরা উপজেলায় দল গঠন করে আমাদের জেলা পর্যায়ে খেলেছে, জেলা শেষ করে বিভাগীয় পর্যায়ে, বিভাগ শেষ করে আমরা জাতীয় পর্যায়ে শেষ করব ইনশাআল্লাহ এই জুনের ভিতরে। বাট পরবর্তীতে আমাদের যে সেশনটি আমরা শুরু করব সেটি হচ্ছে সেপ্টেম্বর টু মার্চ
এই সেপ্টেম্বর থেকে মার্চ পর্যন্ত আমাদের নতুন করে স্পোর্টসের আমরা একদম ইউনিয়ন লেভেল থেকে দল গঠন করব। ইউনিয়নের দল গঠন করে আমাদের উপজেলা লেভেলে খেলা হবে, জেলা লেভেলে তারপরে খেলা হবে বিভাগ, এবং বিভাগ শেষ করে আমাদের জাতীয় পর্যায়ে শেষ হবে। এই যে দীর্ঘ যে খেলার ভিতরে আমাদের বাচ্চাদেরকে রাখা, আমাদের সন্তানদেরকে রাখা, আমাদের কিশোর কিশোরীদেরকে রাখার মাধ্যমে আমরা বিশ্বাস করি যে আমাদের যে পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় যে গুণগত পরিবর্তনের কথা বলছি, সেটার একটি আমূল পরিবর্তন আসবে ইনশাল্লাহ, সামাজিকভাবেই আসবে ইনশাল্লাহ। পাশাপাশি এইখান থেকে যারা এক্সট্রা অর্ডিনারি যে সকল খেলোয়াড়রা বের হয়ে আসবে, যারা স্বপ্ন দেখে যে বাংলাদেশকে ভবিষ্যতে যে কোনো স্পোর্টসে, এখানে আমাদের ফুটবল রয়েছে, ক্রিকেট রয়েছে, মার্শাল আর্ট রয়েছে, আমাদের দাবা রয়েছে, আমাদের ব্যাডমিন্টন রয়েছে, আমরা ইতিমধ্যে 8টা খেলা দিয়ে কিন্তু শুরু করেছি। বাট পরবর্তী যে নতুন করে স্পোর্টস, সেখানে আরও 2টি খেলাকে আমরা ইনক্লুডিং করছি। একটি হচ্ছে ভলিবল আর একটি হচ্ছে টেবিল টেনিস। এই 10টি খেলা দিয়ে কিন্তু আমরা নেক্সট আমাদের যে সেপ্টেম্বর, এই বছরেরই যে সেপ্টেম্বর থেকে নতুন করে স্পোর্টস সেকেন্ড যে পর্বটি যে বর্ষটি শুরু হবে, সেখানে আমরা 10টি ইভেন্ট দিয়ে শুরু করবো ইনশাল্লাহ। সো এইটা শুরুর মাধ্যমে আমাদের যেই প্রতিভাবান খেলোয়াড়রা বের হয়ে আসবে, তাদেরকে আমরা অন্বেষণ করে আমাদের ঢাকা সহ যে বিভিন্ন বিভাগীয় শহরে যে বিকিএসপিগুলো রয়েছে, সেখানে তাদেরকে সরকারি খরচে তাদের পড়াশোনা এবং খেলাধুলার সকল দায় দায়িত্ব আমরা পালন করবো ইনশাল্লাহ। আমাদের বাচ্চাদের জন্য যে নতুন করে স্পোর্টস, একই সঙ্গে আপনাদের একটা বিএনপির যে নির্বাচনী ইশতেহার, সেখানে আমরা দেখেছি যে 64 জেলায় একটা স্পোর্টস ভিলেজ তৈরি করা, একই সঙ্গে ইনডোর উপজেলাগুলোতে গেমসের জন্য আলাদা হচ্ছে স্টেডিয়াম করা। তো এই জায়গাগুলো করবার জন্য আসলে কোনো চ্যালেঞ্জ আছে কিনা একটু যদি। অর্থনৈতিক যে প্রেক্ষাপট, আপনারা জানেন যে দীর্ঘ 17 বছর স্বৈরাচারের যারা দায়িত্বে ছিলেন, তারা যেভাবে টাকা পাচার করেছেন, যেভাবে দুর্নীতি করেছেন, সেই জায়গা থেকে আসলে আমাদের অর্থনৈতিক যে একটি মন্দাভাব আমরা চেষ্টা করছি কাটিয়ে ওঠার জন্য, আমাদের দেশকে স্বাবলম্বী করার জন্য যা যা করণীয় রয়েছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তিনি পদক্ষেপ নিচ্ছেন এবং আমাদের মাননীয় অর্থমন্ত্রী তারা কাজ করছেন। এখানে আমরা স্পোর্টস ভিলেজটা আমরা আসলে বিভিন্নভাবে আমরা ভাগ করে নিতে চাই। আমরা এই নতুন অর্থ বছরে আমরা আশা করছি যে 10টি স্পোর্টস ভিলেজের কাজ আমরা শুরু করব। পাশাপাশি সবচেয়ে যেটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে যে আমরা সকল আয়োজন করলাম, সকল খেলাধুলার কর্মসূচি নিয়ে এগোচ্ছি, আমরা কিন্তু আমাদের মাঠের সমস্যা রয়েছে। এই কারণে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে আমাকে সহ আমাদের স্থানীয় সরকার প্রতিমন্ত্রী রয়েছে, আমাদের গৃহায়ণ প্রতিমন্ত্রী রয়েছে এবং আমাদের আরও প্রায় 12 জন সচিব মহোদয় রয়েছেন, তাদেরকে নিয়ে আমরা ইতিমধ্যে ঢাকা সহ সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমাদের মাঠ সংরক্ষণ এবং সংস্কারের জন্য আমাদের কার্যক্রম আমরা শুরু করেছি। বিগত সময়ে আপনারা একটি জিনিস দেখেছেন যে যেখানে খালি জায়গা ছিল সেখানেই তারা স্থাপনা তৈরি করেছে, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর এখন নির্দেশনা রয়েছে যে যেখানেই খালি জায়গা থাকবে সেখানে আমরা খেলার উপযোগী মাঠ তৈরি করে আমাদের সন্তানদেরকে যাতে খেলার মাঠে যাতে একটি সুন্দর পরিবেশ তৈরি করে দিতে পারি। আমাদের ইতিমধ্যে পরিকল্পনাগুলো হাতে নিয়েছি, ইনশাল্লাহ আমরা পর্যায়ক্রমে একটি একটি করে ইনশাল্লাহ সেই লক্ষ্যে আমরা পৌঁছাবো বলে আমরা বিশ্বাস করি। আরেকটা বিষয় একটু জানতে চাই, সেটা হচ্ছে যে আমাদের দেশে কিন্তু এখন পর্যন্ত স্পোর্টস ডিপ্লোম্যাসি কিন্তু ওইভাবে কাজ করে নাই। কিন্তু এই স্পোর্টস ডিপ্লোম্যাসি নিয়ে আসলে আপনার মন্ত্রণালয়ের যদি ভাবনা একটু জানতে চাই। বাংলাদেশে এই প্রথম আমি বিশ্বাস করি যে স্পোর্টস ডিপ্লোমেসিকে আমরা সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনায় আমরা এই কার্যক্রম ইতিমধ্যে শুরু করেছি। ইতিমধ্যে আপনারা জানেন যে আমি চায়নাতে একটি ট্যুর করেছি, সেখানে আমাদের স্থানীয় যারা চাইনিজ মিনিস্ট্রিয়াল লেভেলে যারা কাজ করছেন তাদের সাথে কথা হয়েছে এবং আমি রিসেন্টলি আপনার তার্কি থেকে স্পোর্টস ডিপ্লোমেসি নিয়ে ভিজিট করে এসেছি এবং সেখানে আমাদের যে প্রেসিডেন্টের যে এরদোয়ান সাহেবের যে ছেলে রয়েছে বিল্লাল এরদোয়ান, তার সাথে আমরা এথনো স্পোর্টস নিয়ে আমাদের যে কান্ট্রি গেমসগুলো আছে সেগুলো নিয়ে আমরা ইতিমধ্যে আলোচনা করেছি। তুরস্কর যে স্পোর্টস মিনিস্টার রয়েছেন তার সাথেও আমরা একটি এমইও করেছি যে কিভাবে আমরা দুই দেশের মধ্যে আমরা আমাদের যে স্পোর্টস ডিপ্লোমেসিকে এক্সচেঞ্জের মাধ্যমে, আমাদের কোচ এক্সচেঞ্জের মাধ্যমে বা আমরা ওদের দেশে গিয়ে ওদের যেই ভালো যে স্পোর্টসগুলো রয়েছে সেখান থেকে আমরা কিভাবে সুযোগ সুবিধা নিতে পারি। আমাদের দেবার মতো হয়তো বা আমাদের ক্রিকেটের একটি ভালো একটি অবস্থান রয়েছে, সুদৃঢ় অবস্থান রয়েছে, পাশাপাশি সেই সুযোগ সুবিধাগুলো আমরা তাদেরকে দিতে চাই। তুরস্ক তার্কি ফুটবল ফেডারেশনের সভাপতির সাথে কথা বলেছি, স্পেশালি আর্চারিতে তুরস্ক অনেক ভালো
এবং আমাদের বাংলাদেশের আর্চারিও অনেক ভালো করছে তারা, এবং আর্চারিতে আমাদের পদক পাওয়ার সম্ভাবনা অনেক বেশি রয়েছে। তো সেই জায়গাতে আর্চারির যারা ফেডারেশনের যে সভাপতি রয়েছেন আবদুল্লাহ সাহেব, তার সাথেও আমি কথা বলে এসেছি। সো আমরা তাদের সাথে স্পোর্টস ডিপ্লোমেসি নিয়ে খুব সিরিয়াসলি আমরা কাজ করছি, এবং এই সর্বকাজের ভিতরে আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আমাদের মাননীয় মন্ত্রী এবং প্রতিমন্ত্রী স্পেশালি আমাদের শামা ওয়াহিদ, এবং অলরেডি পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি স্পোর্টস উইং খোলা হয়েছে, এবং আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয় একটি স্পোর্টস উইং খোলা হয়েছে। আমরা টুগেদারলি আমরা চেষ্টা করছি যে স্পোর্টস ডিপ্লোমেসির মাধ্যমে আমরা প্রতিটি দেশের সাথে কিভাবে আমাদের সম্পর্ক, কিভাবে আমাদের আন্ডারস্ট্যান্ডিং, কিভাবে আমরা আমাদের রিলেশনটাকে এক্সচেঞ্জ করে যাতে আমরা একটু ভালো স্পোর্টস ডিপ্লোমেসির মাধ্যমে যাতে আমরা আমাদের দেশের স্পোর্টসকে সমৃদ্ধশালী করতে পারি, সেই চেষ্টা আমরা করে যাচ্ছি। ইনশাল্লাহ আমরা সেই কার্যক্রম ইতিমধ্যে আমরা শুরু করেছি। একটু যদি আমরা, যেহেতু ঈদের অনুষ্ঠান, আমরা গুরুগম্ভীর আলোচনা করছি, এর মধ্যে আবার একটু যদি পরিবারে ফিরতে চাই, আপনার সেই খেলোয়াড় জীবনে আপনি যেটা বলছিলেন যে পরিবারকে মিস করেছেন, পরিবার থেকে ঈদ দূরে করেছেন, তো এখন যেহেতু রাজনীতিবিদ হিসেবে এবং প্রতিমন্ত্রী হিসেবে অনেক দৌড়াতে হচ্ছে, তো সেই জায়গায় আসলে পরিবারের কোনো ক্ষোভ আছে কিনা যে আপনাকে পাচ্ছেন না তারা? আসলে যখন খেলোয়াড় ছিলাম তখনও দেখা গেছে যে খেলা চলাকালীন সময়ে অনেক সময় দেশের বাইরে, অনেক সময় ক্যাম্পে থাকতাম। তো তখন থেকে কিন্তু সেই অভ্যাসটা হয়ে গেছে, পরিবার মানে অ্যাডজাস্টমেন্ট হয়ে গেছে তাদের, যে না আমি জানি যে সে ব্যস্ত। আমার এই ব্যস্ততার কারণে তারাও সেই অভ্যাসে পরিণত হয়েছে, এবং দীর্ঘ রাজনৈতিক যে দুঃশাসনের ভিতরে ছিলাম তখন তো আসলে পরিবারের সাথে ওইভাবে থাকা হয়নি। বিভিন্ন কারণে ঘর থেকে বাইরে থাকতে হয়েছে, বিভিন্ন সময় জেলে থেকেছি, নির্যাতনের শিকার হয়েছি। সব কিছু মিলিয়ে আসলে পরিবারের প্রতি যে কৃতজ্ঞতা, এটা আসলে বলে শেষ করা যাবে না, কারণ আমাদের বর্তমানে দায়িত্বশীল জায়গায় আসার পরে ব্যস্ততাটা আরও অনেক বেড়ে গেছে। এখন হয়তোবা সারা দিনের কাজ শেষে দেখা যায় যে রাতের বেলা পরিবারের মানে ঘুমানোর সময় গিয়ে তখন হয়তোবা দেখা হয়, তখন দেখা যায় যে আমাদের বাচ্চারাও হয়তোবা ঘুমিয়ে গেছে, আবার সকালবেলা ঘুম থেকে উঠে আবার অফিসে চলে যেতে হয়। তো সব কিছু মিলিয়ে আসলে পরিবারের যে অবদান সারা জীবন, আমার মনে হয় যে আসলে আমি কৃতজ্ঞ তাদের প্রতি, আমার বিশেষ করে আমার ওয়াইফ, আমার বাচ্চারা, যে দীর্ঘ এই পথ চলায় অনেক উত্থান পতনের মধ্য দিয়ে আজকে যেই জায়গায় অবস্থান করছি। তো তাদের প্রতি অবশ্যই কৃতজ্ঞতা, এবং বিশেষ করে আমার যে দুই ভাই রয়েছেন তাদের প্রতিও আমার কৃতজ্ঞতা রয়েছে, যে দীর্ঘ এই পথ চলায় তারাও আমাকে সবসময় সন্তানের মতো আগলে রেখেছেন। এবং স্পেশালি আমার যারা নেতৃবৃন্দ রয়েছেন, নেতাকর্মীরা রয়েছেন, এলাকার সাধারণ মানুষ রয়েছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা যে তারা সবসময় আমার পাশে ছিলেন। আমিও ইনশাল্লাহ তাদের পাশে থেকে সুশৃঙ্খল রাজনৈতিক পরিবেশের মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে সবাইকে নিয়ে একসাথে কাজ করতে চান, আমার মনে হয় যে আমরা সবাই যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আমার দেশ, আমার বাংলাদেশ আরও অনেক দূর এগিয়ে যাবে ইনশাল্লাহ। আপনার দীর্ঘ রাজনৈতিক জীবনের অনেক নির্যাতনের শিকার হয়েছেন, অনেক ত্যাগ তিতিক্ষার শিকার হয়েছেন। সেই জায়গা থেকে আপনি 2023 সালে জেলেও ছিলেন, 3 মাস পর আপনি জেল থেকে মুক্তি পান। তো এই জায়গা থেকে যদি একটু আপনার সেই অভিজ্ঞতাটা শুনতে চাই, এবং একই সঙ্গে ছোট্ট করে একটু যদি আপনার কাছে শুনতে চাই, যেহেতু আপনি যুব এবং ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, তো সেই জায়গা থেকে এখন যারা বিশেষ করে ওই সময়ে বাংলাদেশের রাজনীতির সাথে জড়িত ছিলেন, কিন্তু ভালো তারকা তারা খেলার মাঠের, যদি বলি সাকিব আল হাসান, যদি বলি মাশরাফি বিন মুর্তজা, এদের কথা বলে, এদের বিষয়ে আসলে এই মন্ত্রণালয় কি ভাবছে? মন্ত্রণালয়ের ভাবনা না, এটা হচ্ছে রাষ্ট্রীয় সিদ্ধান্ত। কারণ বিগত সময়ে যে সময়টি আমরা পার করেছি, যে দুঃশাসনের ভিতরে আমরা ছিলাম, যে দুঃসময় আমরা পার করেছি, সেটা ভোলার নয়। এবং সর্বোপরি আমি 2023 সালেও দীর্ঘ 3 মাস জেলে ছিলাম, এবং জুলাই আন্দোলনের যে 19শে জুলাই আমাকে ডিবি অ্যারেস্ট করে, এবং 3রা অগাস্ট পর্যন্ত আমাকে রিমান্ডে রাখে। আমি কিন্তু সর্বোচ্চ জুলাই আন্দোলনে রিমান্ডে ছিলাম, এবং আমার সাথে যে নির্যাতন করা হয়েছে আমাকে, এবং আমার সাথে আমার যারা সহকর্মী বা আমাদের রাজনীতিবিদ যারা ছিলেন, অনেক সিনিয়র রাজনীতিবিদরা এই জুলাই আন্দোলনের সময় অ্যারেস্ট করে রাখা হয়েছিল। সবার উপরেই কিন্তু ওই স্বৈরাচারের যে বাহিনী, তারা কিন্তু অমানবিক নির্যাতন করেছে। 4 আগস্ট আমাদেরকে জেলখানায় প্রেরণ করে, 5ই আগস্ট আমরা স্বৈরাচার মুক্ত হয়েছি। এই যে আন্দোলন, এই যে সংগ্রাম, এটির পরে এখন অনেকেই চেষ্টা করছেন নিজেদের রূপ পরিবর্তন করে অন্যভাবে নিজেদেরকে উপস্থাপন করতে। আমার কাছে মনে হয় যে আসলে
আমরা যারা ক্রীড়াবিদ, আমরা যারা রাজনীতির সাথে জড়িত রয়েছি, আমাদের অবশ্যই খেলা ছেড়ে দেওয়ার পরে রাজনীতিতে আসা উচিত। আর দ্বিতীয়ত হচ্ছে যারা বিগত সময়ে অ্যাজ এ প্লেয়ার হিসেবে রাজনীতির সাথে জড়িত হয়েছেন, এটি আসলে রাষ্ট্রীয় সিদ্ধান্ত। বাট আমি একজন স্পোর্টসম্যান হিসেবে আমি কখনোই চাই না যে আমার সাথে যে নির্যাতন হয়েছে, আমার কোনো ভাই, আমার কোনো খেলোয়াড়দের সাথে এই ধরনের কোনো নির্যাতন হোক, এটা আমি কখনোই চাই না। আমি চাই এই জায়গাতে মামলাগুলো তারা আইনগতভাবে ফেস করে তারা যদি আসে, আমরা এই জায়গাটায় শতভাগ নমনীয় থাকবো, সহনশীল থাকবো। সামনে তো বিশ্বকাপ আসছে, নিশ্চয়ই আপনি একজন ফুটবলার হিসেবে কোনো দল নিশ্চয়ই আপনার পছন্দ আছে, সেই পছন্দের দলটা সম্পর্কে শুনতে চাই, এবং এই ব্যস্ততার ভিড়ে আসলে আপনি ফুটবল খেলা কতটা দেখতে পারবেন? ফুটবল খেলাটা হয়তো আমরা দেখতে পারবো, কারণ খেলাগুলো হবে হয়তো বা একটু রাতে বা ভোরের দিকে। আমরা ভোরবেলা না দেখতে পারলেও হয়তো বা রাতের বেলা চেষ্টা করব ডেফিনেটলি এই খেলাগুলো উপভোগ করার জন্য, কারণ বিশ্বকাপ ফুটবলটা 4 বছর পর পর আসে। সো এই সময়টি আমার কাছে মনে হয় যে আমি একজন ফুটবলার হিসেবে কিংবা আমি একজন ব্রাজিলের সাপোর্টার হিসেবে আমার কাছে মনে হয় যে ডেফিনেটলি আমার ব্রাজিল টিমকে আমি চাইবো যে ভালো কিছু করার জন্য, কারণ লাস্ট প্রিভিয়াস ব্রাজিলের যে কয়েকটি ওয়ার্ল্ড কাপ গিয়েছে সেখানে আসলে আশানুরূপ সেই ফল ব্রাজিল করতে পারেনি, যেটি বাংলাদেশের যে উন্মাদনা রয়েছে ব্রাজিল এবং আর্জেন্টিনার সাপোর্টারদের সাথে, এটি আসলে ফুটবলের একটি ভালো লাগা, একটি ক্রেজ, আসলে এটাই ফুটবলের চিত্র। তো এইটাকে আমি ডেফিনেটলি এনজয় করি। আমরা খেলাকে যাতে খেলার মতোই দেখি, এখানে যাতে ভিন্ন কোনো খাতে কেউ চেষ্টা না করি। যদি একটা সমালোচনার কথা এখন পর্যন্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে যেহেতু অনেক মানুষ লেখালেখি করে, বরঞ্চ মেইন স্ট্রিমের চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ বেশি বলে, তো সেই জায়গা থেকে আপনার বিষয়েও একটা বিষয় দেখছি যে ক্রিকেট মন্ত্রী হিসেবে বলেন, তো এই জায়গাটা আসলে কিভাবে ফেস করেন আপনি? আমার কাছে প্রত্যেকটি স্পোর্টসই সমান। ক্রিকেট বলেন, ফুটবল বলেন, আর্চারি বলেন, শুটিং বলেন, কাবাডি বলেন, হকি বলেন, প্রত্যেকটি জায়গায় কিন্তু আমি কাজ করছি। বরং আমি অন্যান্য জায়গায় বেশি কাজ করছি, আমার ওই ক্রিকেটের প্রতি বেশি কাজ করা লাগে না, কারণ সেখানে ক্রিকেট বোর্ড একটি স্বাধীন একটি বোর্ড, সেখানে তারা তাদের যে নিয়ম অনুসারে তারা কাজ করছে। ফুটবল ফেডারেশন মতো কাজ করছে। তো সেই জায়গা থেকে আমি অন্যান্য ফুটবল ক্রিকেটের দিকে আমার মনোযোগটা একটু কম রাখছি, এই কারণে যে তারা একটি ট্র্যাকে রয়েছে, একটি ভালো পাইপলাইনে রয়েছে। বাট অন্যান্য স্পোর্টসের দিকে আমি বেশি মনোযোগ দিচ্ছি। যারা কিছু সমালোচক আছে তারা তাদের নিজেদের স্বার্থ রক্ষার জন্য তারা এই ধরনের কথা বলবে, এটা খুব স্বাভাবিক। এটাতে আমি মনে করি এটাকে আমি এনজয় করি। সরকারের এই 3 মাসে আমরা যতটা দেখেছি যে আপনি দিনে 3-4টা প্রোগ্রামে অ্যাটেন্ড করেন, আসলে কিভাবে সময়গুলো ম্যানেজ করেন? 3-4টা না, 7-8টা প্রোগ্রাম আমি অ্যাটেন্ড করি। সো আমি অ্যাটেন্ড করি এই কারণে, আমি যে কথাটি বলছিলাম একটু আগে, যে আমাদের ফুটবল ক্রিকেটের বাহিরে আমি অন্যান্য স্পোর্টসগুলোকে একটি ভালো লেভেলে নিয়ে যেতে চাই, যার কারণে অন্যান্য ফেডারেশনগুলোর যে খেলাগুলো হয়, সেটা রাগবি হতে পারে আমাদের, সেটা লং টেনিস হতে পারে। বিগত সময়ে সবাই কিন্তু শুধু ফুটবল আর ক্রিকেটের দিকে ফোকাস ছিল, বাট আমি ওই দুইটা থেকে ফোকাসটা সরিয়ে আমি অন্যান্য স্পোর্টসের দিকে বেশি ফোকাস করতে চাই, এই কারণ ফুটবল ক্রিকেট আমাদের যে লেভেলে আছে সেটা চেষ্টা করছে ভালো করার জন্য, কিন্তু অন্যান্য জায়গাগুলোতে অনেক বেশি কাজ করার সুযোগ রয়েছে, যাতে আমাদের অন্যান্য স্পোর্টসগুলো যাতে সমানভাবে যাতে এগিয়ে যেতে পারে। সো আমরা ইন্ডিভিজুয়াল স্পোর্টসগুলোতে আমাদের সাফ গেমস বলেন, এশিয়ান গেমস বলেন এবং অলিম্পিকের মতো বড় আসরে কিন্তু পদক পাওয়ার সম্ভাবনাটা অনেক বেশি রয়েছে। স্পেশালি যদি আমি বলি যে বিশেষ চাহিদা সম্পন্ন যে প্রতিবন্ধী যে ক্রীড়াবিদ যারা রয়েছে, তাদের দিয়ে যে প্যারা অলিম্পিক অনুষ্ঠিত হয়, সেখান থেকে কিন্তু ইতিমধ্যে আমাদের প্যারা অলিম্পিক থেকে কিন্তু আমরা পদক পেয়েছি, গোল্ড মেডেল পেয়েছি, এবং তাদেরকে কিন্তু আমরা ক্রীড়া ভাতার আওতায় অন্তর্ভুক্ত করেছি। আমাদের বিশেষ চাহিদা সম্পন্ন ক্রীড়াবিদরা শুধু ঢাকা কেন্দ্রিক খেলেছে। এটাকে নিয়ে আমি কিন্তু ইতিমধ্যে নির্দেশনা দিয়েছি এবং আমি ইতিমধ্যে নিজেই সরাসরি এটিতে কাজ করছি যে প্রত্যেকটি জেলা শহরে, প্রত্যেকটি বিভাগে আমরা এই বিশেষ চাহিদা সম্পন্ন ক্রীড়াবিদদের নিয়ে আমরা ক্রীড়া অনুষ্ঠান করব, এবং সেই ক্রীড়া অনুষ্ঠান করার মাধ্যমে আমরা এদের ভিতর থেকে আরও অনেক প্রতিভাবান খেলোয়াড়দেরকে বের করে, যাদেরকে দিয়ে আমরা প্যারা অলিম্পিকের মতো সর্বোচ্চ আসরে অংশগ্রহণের মাধ্যমে আমরা আরও পদক যাতে নিয়ে আসতে পারি, এবং তারাও যাতে একটি আস্থা এবং বিশ্বাসের জায়গা তৈরি হয় যে না, সরকার আমাদের পাশে রয়েছে, স্পোর্টস আমাদের পাশে রয়েছে, এবং আমরা কেউই কারো থেকে কম না। আমরাও সুস্থ মানুষগুলোর পাশে সমানভাবে এগিয়ে যাওয়ার মতো আমাদের যে সক্ষমতা রয়েছে, সেটা আমি তাদেরকে প্রতিষ্ঠিত করতে চাই। হ্যাঁ, মাননীয় প্রতিমন্ত্রী, আমরা অনেক গল্প শুনলাম আপনার খেলোয়াড় জীবনের, আপনার রাজনীতি জীবনে এবং ভবিষ্যতে আপনার যে উচ্চাকাঙ্ক্ষা, সে বিষয়গুলো আমরা শুনলাম। দেশ টিভির দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। আপনাকে অনেক ধন্যবাদ। পবিত্র ঈদ উল আজহার
এই সময়ে আমরা সবাই যেভাবে ঈদের আনন্দ উদযাপন করার জন্য আমরা ঢাকা থেকে অনেকেই ঢাকার বাইরে গিয়েছি পরিবারের সাথে একসাথে ঈদ করার জন্য, এবং আমি আশা করি এবং সবাই যাতে আবার ঈদ উদযাপন করে সুস্থভাবে যাতে তারা আবার ঢাকায় ফিরে আসতে পারে, যার যার পরিবারের কাছে ফিরে আসতে পারে। এই সময়ের ভিতরে সবাই আমরা সবার পাশে থাকি এবং সবাই মিলে আমরা যাতে ঈদ উদযাপন করি, এবং দেশ টিভির দর্শকদেরকেও আমি জানাই ঈদ মোবারক। আপনার প্রতিমন্ত্রী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, এতক্ষণ শুনছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আমিনুল হকের জীবন কাহিনী, শুনছিলেন তার খেলাধুলা এবং রাজনৈতিক জীবনের নানা ঘটনা। তার সাফল্যের পিছনের ঘটনাগুলোও তুলে ধরবার চেষ্টা করেছি এই গল্পের মাধ্যমে। এতক্ষণ সঙ্গে থাকবার জন্য আপনাদের ধন্যবাদ। নিশ্চয়ই আবারও দেখা হবে অন্য কোনো বরেণ্য ব্যক্তিদের নিয়ে। ভাইয়া হাউজিংয়ে নিবেদিত যে কথা রূপকথা নয়, পাওয়ার্ড বাই ভাইয়া হোটেলস। দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। নিশ্চয়ই অন্য কোনো বরেণ্য ব্যক্তির জীবন কাহিনী নিয়ে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।